হাই, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের লেকচারটা এই লেকচারটা হবে তোমাদের জন্য सेमेस्टर 4 CC10 পেপারের জন্য। তো सब लोग अच्छे हो यही उम्मीद रखते हैं। আহ, তোমাদের বেশিরভাগ টপিক তো আমি কভার করে ফেলেছি। তোমাদের দু একজন আমাকে কল করেছিল, তো যে একটা টপিক আমি তোমাদের সাজেশনে মনে হয় দিয়েছি, তো সেটা হয়নি। আজকে তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বেশি বড় করব না, কিছু জাস্ট ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরো। বিষয়টা হচ্ছে মুঘল রাজ দরবারে পলিটিক্স, রাজ দরবারের ভেতরের রাজনীতি, ইন্টারনাল পলিটিক্স at Mughal राज दरबार मीन्स पेटी कोट पॉलिटिक्स। तो जो अंदर अंदर जो पॉलिटिक्स हो रहा था, मतलब वो अंदर अंदर हम इसलिए बोल रहे हैं कि ये बाहर का पॉलिटिक्स नहीं है, মানে এটা বাইরের ঘটনা ছিল না। এটা সম্পূর্ণরূপে যেখানে রাজা থাকতেন, রানী থাকতেন, তার প্রধানমন্ত্রী থাকতেন, তার সেনাবাহিনীর লোকজন থাকতেন, বিভিন্ন অফিসার্সরা থাকতেন, এবং সেখানকার পলিটিক্স। তাই এটা একটু অন্যান্য পলিটিক্সের থেকে একটু আলাদা। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের জাস্ট কিছু সিম্পল জিনিসকে বর্ণনা করব, যাতে তোমাদের পড়তে গিয়ে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো শুরু করা যাক। আচ্ছা, অভিজাত কারা, কাদের বলে আমি তোমাদের জাস্ট একটু এক্সপ্লেন করে। কেনই অভিজাত? অভিজাত মানে বুঝতেই পারছো যে মুঘল প্রশাসনে যারা বড় লোক, যারা অফিসার র্যাঙ্কে কাজ করছেন। আচ্ছা, এই অভিজাতদের কোন মুঘল বাদশাহ প্রথমবার তুলে আনছেন জানো? अच्छा, আমরা জানি প্রত্যেক সাম্রাজ্যে ये हम लोग तो ऐसे सब जानते ही हैं कि ये जो ऑफिसर्स लोग होते हैं, ये राजा के मतलब आसपास ही घूमते रहते हैं। मतलब ऑफिसर्स लोग जो होते हैं वो इंटरनल मैटर्स में ज़्यादातर बिजी रहते हैं। विदाउट दिस काइंड ऑफ ऑफिसर्स यू कांट हैंडल एनी काइंड ऑफ स्टेट्स और एनी काइंड ऑफ एम्पायर इन दोज डेज एंड नाउ डेज ऑल्सो। যেমন আমাদের এখানেতে রাজ্যে ধরো বিসিএস অফিসার আছেন, কেন্দ্রে আইএস অফিসার আছেন, আইপিএসরা রয়েছেন, সেরকম এরা হচ্ছেন অভিজাত। মুঘল বাদশাহ আকবর প্রথমবার অভিজাতদের সামনে সারিতে নিয়ে আসছেন বিশেষ মর্যাদার সঙ্গে মনসবদারি প্রথার মাধ্যমে। আচ্ছা, মনসবদারি প্রথাটা আমি বলে দিই যে তোমাদের ক্লাস হয়েছে, তোমরা অলরেডি জানো। तुम लोग तो ये जानते ही हो मनसबदार कौन है। অফিসার্স ছিলেন এরা, এদেরকে একটা এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছিল, যুদ্ধের সময় বিশেষভাবে সেনাবাহিনী দিয়ে সাহায্য করবেন। सेना देंगे ये युद्ध के टाइम। अपना ऑफिशियल पोस्ट ये रहेगा, लेकिन ये एक्स्ट्रा रेस्पॉन्सिबिलिटी है। तो इसके 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 इस काम के बदले में वो लोग क्या लेंगे? पैसा लेंगे। তাহলে এর বিনিময়ে ওদেরকে পয়সা দেওয়া হবে অফিসার্সদের। এবং আকবর যেটা করেছিলেন, এদের সিলেকশনটা নিজেই করেছিলেন, এবং তাদের পদমর্যাদা অনুযায়ী আমরা বলেছি জাট। আমার মনে হয় তোমরা জাট সাওয়ার সম্পর্কে তোমাদের তো ক্লাসে হয়েছে। তাদের র্যাঙ্ক অনুযায়ী এই পোস্ট দিতেন, কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 1,000, কাউকে 100, 200, 500 এরকম সেনাবাহিনী দায়িত্ব দিতেন। তাহলে কি হলো বলো তো? এই প্রথমবার মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে অভিজাত গোষ্ঠী তারা প্রথমবার সারিতে উঠে আসছেন। এবং আমি এটা পুরো ক্লিয়ার করে বলে দিতে চাইছি যে ভালো করে মনে রাখবে যে মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে এই ভদ্রলোকগুলোর দ্বারাই গোটা মুঘলদের যে অ্যাডমিনিস্ট্রেশন, पॉलिटिक्स, सामरिक बाहिनी, देश रक्षा, जितना भी जो भी युद्ध हो रहा था, सब कुछ यही लोग कंट्रोल करते थे। আচ্ছা, মুঘল সাম্রাজ্যে যে অভিজাত গোষ্ঠী, যে অফিসার্স লেভেল, তাদের 3টে গোষ্ঠীর নাম পাওয়া যায়, তোমাদের আগে বলিনি। প্রথম গোষ্ঠীটা হচ্ছে তুরানি, দ্বিতীয় গোষ্ঠীটা হচ্ছে ইরানি, 3 নম্বর গোষ্ঠীটা হচ্ছে হিন্দুস্তানি। তাহলে তুরানি, हिंदुस्तानी, ईरानी, अर्थात तुरानी, ईरानी, हिंदुस्तानी, ये 3 टीम दल जो थे मुगल राज दरबार के अंदर में ये पॉलिटिक्स करने वाले, ये 3 मतलब कम्युनिटी थे
जो लोग पॉलिटिक्स खेल रहे थे। তো এই তুরানি গোষ্ঠীরা এসেছিল মধ্য এশিয়া থেকে, পশ্চিম এশিয়া থেকে এসেছিল ইরানি গোষ্ঠী, আর যেটাকে আমরা বললাম যে হিন্দুস্তানি গোষ্ঠী, এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন মুঘল রাজদরবারে চাকরি করতে এবং দীর্ঘদিন তারা বংশ পরম্পরায় রয়ে গিয়েছেন। আচ্ছা, এই তিনটে গোষ্ঠী কিন্তু নামটা এদের এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এদের বংশ পরম্পরায় আমাদের দেশে থেকে গিয়েছিল। ये लोग बहुत सालों से यहाँ पर रह गए हैं और यहीं पर नौकरी करने लगे, और पूर्वजों भी लोग भी ऐसे ही रह गए थे, इसीलिए इनका पद जो था वो प्रेस्टीज पद जो इन लोगों को मिला था वो चलता रहा मुगल एडमिनिस्ट्रेशन। আমরা আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং দেন औरंगजेब এবং এদের সময়কালেতে যদি আমরা একটা জেনারেল সার্ভে দেখি না, তাহলে দেখবো যে এই পলিটিক্সটা, এই যে অফিসারদের যে পলিটিক্সটা না, এটা বরাবরই ছিল। বিশেষ করে আকবরের সময়ে তার যে মহামানগার ছেলের কথা বলা হয় মির্জা মোহাম্মদ হাকিম, এবং তার আকবরের বৈমাত্র ভাই, उनके ब्रदर्स बोला जाता था अकबर का मिर्जा मोहम्मद हकीम। तो उनका पॉलिटिक्स चल रहा था, अकबर को हटाया जाए, ऐसे इस तरीके का पॉलिटिक्स। और दूसरी बात ये कि जहांगीर के टाइम में खसरू शाह ये पॉलिटिक्स कर रहे थे। और আমরা সবাই জানি যে জাহাঙ্গীরের যিনি ওয়াইফ ছিলেন নূরজাহান, তিনি তো তার বাবা এবং আর তার ভাই এবং ওই সময় যে গোষ্ঠী ছিল তাদেরকে নিয়ে একটা চক্রই খুলে ফেলেছিলেন। एक तो नूरजहान जुंटा जिसको बोलते हैं वो वाला खोल दिए थे इन्होंने। पर औरंगजेब के टाइम में ये और भी ज़्यादा हो गया, आ रहे हैं धीरे धीरे आ रहे हैं। तो औरंगजेबेर राजत्वकालेर समय থেকেই এই অবস্থার পরিবর্তন হতে থাকে। এখন কেন औरंगजेबेर আগেকার যে औरंगजेबेर, বিশেষ করে औरंगजेबेর মৃত্যুর পরের কথা আমি বলবো। औरंगजेबेর সময় থেকে শুরু, কিন্তু মৃত্যুর পর থেকে তার এই যে আমাদের যে রাজদরবারে মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে যে পলিটিক্স, সেটা আরও খারাপ জায়গায় যেতে থাকছিল। এবং যতদিন মুঘল বাদশারা যারা শক্তিশালী ছিলেন, বিশেষ করে औरंगजेब পর্যন্তই, আকবর বলো, जहांगीर बोलो, शाहजहान बोलो, औरंगजेब, ये चारों ये जो बादशाह थे, ये बहुत काबिलियत इनमें था। ये लोग किसी भी ऑफिसर्स को माथा में चढ़ने नहीं देते थे, অর্থাৎ ওপরে উঠতে দিতেন না, এরা সব সময় নিচেতেই রাখতেন, কারণ এনারা ছিলেন এবং অত্যন্ত স্ট্রং ছিলেন। সমস্যাটা হলো औरंगजेबের সময়কালের শেষের দিক থেকে। औरंगजेबের সময়কালে দুটো গোষ্ঠী সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমি তো তিনটে গোষ্ঠীর নাম বলেছি তোমাদের, तीन कम्युनिटी का नाम बताया हमने तुम लोगों को। एक ईरानी और दूसरा तुरानी, ये दो गोष्ठी मतलब जो दो ग्रुप थे, ये औरंगजेब की लास्ट फेज में सबसे ज़्यादा ताकतवर बन के उभरे। ইরানি এবং তুরানি দুই গোষ্ঠী औरंगजेबের সময়কালে সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি তোমাদের ইরানি গোষ্ঠীর দুইজন নেতার নাম পাওয়া যাচ্ছে এই সময়, আমি তোমাদের বলবো। একজনের নাম আসাদ খান এবং আরেকজনের নাম তার ছেলে জুলফিকার খান। এই আসাদ খান এবং জুলফিকার খান, আসাদ খান 1673 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি নায়েব, তারপরে তিনি নায়েব ওয়াজির, আচ্ছা ওয়াজির মানে হচ্ছে প্রাইম মিনিস্টার, আর মীর বক্সি মানে হচ্ছে সেনাবাহিনীর হেড। তোমাদের শর্ট কোয়েশ্চেন করিয়েছি। এই দুই পোস্টে ছিলেন এবং যার ফলে 1676 সালে খোদ তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। অর্থাৎ 31 ইয়ার্স তিনি মুঘল औरंगजेबের সময়কালে সার্ভিস দিয়েছিলেন। এবং তার ছেলেকে বলা হয় জুলফিকার খাঁ। औरंगजेबকে নাকি একটা 1705 সালে একটা মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেই খেরা বলে জায়গায়, যার ফলে ওয়াকিন খেরাতে মারাঠাদের হাত থেকে औरंगजेबকে নাকি বাঁচিয়েছিলেন। তো সেই জন্য জুলফিকার খান औरंगजेबের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এখন ইরানি গোষ্ঠী বলতে শুধুমাত্র যে এরা ইরান থেকে এসেছিলেন বা ওই মানে পশ্চিম এশিয়া থেকে এসেছিলেন এমনটা নয়, কিন্তু এরা ভারতবর্ষ এদের কিন্তু ভীষণ বড় সাপোর্টার ছিল। ভারতবর্ষে যে সমস্ত গোষ্ঠীর কিছু নাম পাওয়া যায়, যেমন যারা হিন্দুস্তানি ছিলেন, আমাদের মুঘল আমলে औरंगजेबের সময়ে রাজদরবারে কিছু হিন্দুস্তানি অফিসার্সরাও ছিলেন।
যেমন হচ্ছেন দাউদ খা পান্নি, তারপরে রাজপুত রাম সিংহারা, তারপরে বুন্দেলা দলপত রাও, এরা কিন্তু এই ইরানি গোষ্ঠীকে সাপোর্ট করতেন, যার জন্য ইরানিদের প্রভাবটা অরঙ্গজেবের শেষের দিকে বাড়ছিল। অরঙ্গজেব ইরানি গোষ্ঠী ছাড়াও আর একটা গোষ্ঠী অরঙ্গজেবের সময় মাথা চাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে তুরানি গোষ্ঠী। তুরানি গোষ্ঠীর 2-3 জনের নাম পাওয়া যায়, নেতার নাম। এটা হচ্ছে गाजी उद्दीन फिरोज खां, जो तुरानी ग्रुप के जो लीडर्स थे, हम 2-3 नाम बोल रहे हैं। गाजी उद्दीन फिरोज खां, उसके जो पुत्र था, मतलब वो छेले চিনকুলিজ খাঁ নিজামুল মুল্ক। আচ্ছা, নিজামুল মুল্ক তোমাদের বলে দিয়ে হায়দ্রাবাদ সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, এই নিজামুল মুল্ক। আর তার ভাই ছিল 2 জন, হামিদ খাঁ এবং মোহাম্মদ আমিন খাঁ। তাহলে এরা হচ্ছে তুরানি গোষ্ঠী। আমরা হিন্দুস্তানি গোষ্ঠীর 2 জনের নাম পেয়েছিলাম, আসাদ খাঁ আর জুলফিকার খাঁ। আর এখানে তাহলে তুরানি গোষ্ঠীর 3-4 জনের নাম আমি বললাম তোমাদের, ফিরোজ খাঁ, গাজিউদ্দিন ফিরোজ খাঁ, তার পুত্র চিনকুলিজ খাঁ, এবং তার যে ভাই ছিল হামিদ খাঁ এবং আমিন খাঁ, মোহাম্মদ আমিন খাঁ। যে তোমাদের বলে দিই, এই আমাদের ভারতবর্ষের ইতিহাসে মুসলিমদের মধ্যে 2টো গ্রুপ আজও রয়েছে, সুন্নি মুসলমান, শিয়া মুসলমান। এই সুন্নিরা তোমরা মোটামুটি জানো, যারা ইসলামকে কঠোরভাবে নিয়ম कानून মেনে চলেন, जो लोग फॉलो करते हैं इस्लाम का जो ट्रेडिशन है ज़्यादातर, उसको सुन्नी बोला जाता था। और शिया बोला जाता है कि जो लोग ऐसे नॉर्मली যারা শরীয়তকে অতটা ওইভাবে ফলো করেন না, একটু ওপেন মাইন্ডেড, তারা হচ্ছেন শিয়া। তো এই 2টো গোষ্ঠী ইরানি আর তুরানির মধ্যে বলে দিই তোমাদের যে এরা বিশেষ করে যারা তুরানি গোষ্ঠী ছিলেন, তারা হচ্ছেন, আমি যাদের নাম বললাম, এই যে গাজিউদ্দিন ফিরোজ খাঁ, চিলকুলিজ খাঁ, এরা ছিলেন সুন্নি মুসলমান। আর ইরানি গোষ্ঠী যারা, ওই যে জুলফিকার খান, ওই যে গোষ্ঠীটা, ওই যে গ্রুপ, ও লোক থে শিয়া মুসলমান। তো ক্যা হুয়া, এই সময়তে এদের বারবারন্ত শুরু হয়েছে। এখন আরেকটা গ্রুপের নাম তোমাদের আমি বলে দিই, 2 জন লিডার্স যখন নাম তোমাদের বলছি গোষ্ঠী, হিন্দুস্তানি গোষ্ঠী, 2 ভাইয়ের নাম পাওয়া যায়। আমরা এই 2 ভাইয়ের ভূমিকা পরে আসছি। তো একজনের নাম সৈয়দ ভ্রাতৃদ্বয় আমরা নামে পরিচিত, একজনের নাম হচ্ছে হুসেন আলী, আর একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ খাঁ। তাহলে আমরা 3 ग्रुप का जो लीडर्स है उनका नाम हम लोगों को पता चल गया। তো কিভাবে পলিটিক্সটা শুরু হচ্ছে দেখো, কখন থেকে সমস্যা শুরু। এতদিন পর্যন্ত চাপা দিয়ে রাখা হয়েছিল, এদেরকে দমিয়ে রাখা হয়েছিল, তারা কিভাবে আত্মপ্রকাশ করছে আমি তোমাদের জাস্ট ছোট্ট ছোট্ট করে পয়েন্টস ধরে ধরে বলছি। প্রথমত অরঙ্গজেব মারা গেলেন, তারপরে আমরা জানি দুর্বল বাদশারা মুঘলদের সাম্রাজ্যে বসেছেন, মানে মুঘল সিংহাসনে বসেছেন। এবং মুঘল সিংহাসনে যে সমস্ত বাদশারা বসেছেন, সেই সমস্ত বাদশাদের সময়কালেতেই এই অভিজাত গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠেছেন। কেন বলছি, কারণ এতদিন ওই বাচ্চারা ছিলেন, এরা মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। যেই এরা বসেছেন, সেই মুঘল শাহজাদারা সেই লেভেলের ছিলেন না, যার জন্য তারা মাথা চাড়া দিয়ে উঠেছেন। এবং এমনই পরিস্থিতি তারা ক্রিয়েট করে ফেলেছিলেন যে মুঘল বাদশারা তাদের হাতের খেলার পুতুল হয়ে গিয়েছিল। औरंगजेब के बाद हालात ऐसा बिगड़ गया था, जो बाकी जो शहजादा सिंहासन में बैठे थे वो उन लोगों में कैलिबर नहीं था उतना, इसलिए ये सब ग्रुप के जो लीडर्स हैं ये उभर के आ गए ऊपर और शाहजादा कुछ खा लिए, ऐसे समझ लो जे। तो ये এবং অদ্ভুতভাবে সিঙ্গেল পলিটিক্স हो रहा था। হচ্ছিল কি বলতো, এক গোষ্ঠী, ধরো আমি বলছি ইরানি গোষ্ঠীর লোক তুরানি গোষ্ঠীকে পছন্দ করছেন। ধরো একজন শাহজাদা গ্রুপের কাছে ইরানি এসেছে, তো যারা তুরানি আছেন তারা বলছেন ও ইরানিরা ওর বাদশাহকে কন্ট্রোল করছে, ওকে হতে দেবো না। সেই সময় মুঘল যুগেতে এবং হিন্দুস্তানিও তাই করছেন, हिंदुस्तानी ग्रुप। तो एक ग्रुप और ग्रुप को खींच रहा है, जो भी नजदीक जा रहा है बादशाह के उसको खींच रहा है, मतलब ये पॉलिटिक्स चल रहा है। एक अवस्था शुरू हुआ औरंगजेब के बाद। और सबसे बड़ी बात है कि ये लोग अपने अपने चीज़ों में बिजी रहते थे, ये देश का हित नहीं देखना है।
इसलिए ज़्यादातर खराब सिचुएशन औरंगजेब के बाद हो गया। दूसरी बात ये तो आ गया, कैसे खराब हुआ पता है, ये लोग ऐसे क्यों बन गए। औরঙ্গজেব আচ্ছা, আকবরের সময় মনসবদারদের ক্যাশে টাকা দেওয়া হতো এবং জাহাঙ্গীরের সময়কাল থেকে প্রায় বছরে প্রায় অনেক সময় মাসে মাইনেরা বাকি থাকতো এবং এরা 7-8 মাস মাইনে পেতেন এবং শাহজাহানের সময় তো 6-7 মাস পেতেন। এবং औरंगजेবের সময়কালেতে পরিস্থিতিটা খারাপ জায়গায় গেল এই কারণেই, কারণ আমরা জানি যে জায়গিরদারি সংকট পড়তে গিয়ে তোমাদের আমি পড়িয়েছিলাম যে যে এই औरंगजेবের সময়কাল থেকে কি হচ্ছে বলতো, এই মনসবদারদের सैलरी बदले जागीर देवा होच्छे। अर्थात इन लोगों को क्या किया जाए पता है, ये पैसे तो दे नहीं पा रहे हैं। औरंगजेब इतना युद्ध में बिजी थे, को तो पैसे नहीं आ रहा था, टैक्स नहीं दे रहे थे ज़्यादातर स्टेट से, तो इन लोगों को क्या किया पता है, जागीर देना शुरू कर दिया। किसको? मनसबदार को। मतलब मनसबदार तो मिला लेकिन जागीर दे दिया। और सूचन समस्या सूत्रपात एखान थेके কি করে 1, 2, 3 করে আমি তোমাদের বলছি। যেমন ধরো কোনো মনসবদার জাগির দেওয়া হলো, কিন্তু মনসবদারদের জাগিরদারি যে সিস্টেমটা না, ধরো কাউকে জাগির দেওয়া হচ্ছে, অনেক টাইম লেগে যেত, যার ফলে বেতনে বিলম্বের কারণে এরা অলরেডি গ্রুপবাজি শুরু করে দিতেন, যেহেতু টাইম লাগতো। দ্বিতীয়ত এরা না চেষ্টা করতো যে মনসবদারকে জাগির দেওয়া হচ্ছে, এবং এরা সবসময় চেষ্টা করতো কি বলতো, ভারতবর্ষের যে সমস্ত জায়গায় জায়গিরগুলো बेसी फर्टाइल, ज़्यादा फसल होते हैं जहाँ पर वो लोग टारगेट कर रहे हैं, उसको लिया जाए। यही लोग टारगेट में लगे रहते थे। अर्थात ऐसे मान लीजिए वो साउथ इंडिया में जागीर जो होता था वो মানে সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত জমিগুলো ছিল ভালো ফসল হতো না, তার তুলনায় ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়াতে বেশিরভাগ এরা ফসল পাওয়ার চেষ্টা করতেন। তো যার ফলে জাগিরগুলো নেওয়ার চেষ্টা করতো, যার ফলে কী হতো বলো তো, যে বাদশার কাছাকাছি অফিসার রয়েছেন তাদেরকে সবসময় तुष्ट করার চেষ্টা করতে। मतलब ऐसे करीब जो ग्रुप है उनको ये मनसबदार लोग क्या करते हैं, ये उनको चाहे वो घूस देते थे, जब वो बात करते थे हमको वो वाला दिला दीजिए, हमको वो वाला दिला दीजिए, तो মানে এই জায়গাটা আমাকে দিন, আপনাকে কিছু পাইয়ে দেব। যার ফলে একটা পলিটিক্স, মনসবদারি ব্যবস্থাকে কেন্দ্র করেই মুঘল রাজ দরবারে জাগিরদারি ব্যবস্থার চরম সংকট দেখা গিয়েছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে 3টে বড় পোস্ট ছিল মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে। একটা হচ্ছে ওয়াজির, প্রাইম মিনিস্টার, একটা হচ্ছে মীর বক্সি, সেনাবাহিনীর প্রধান, এবং আর ছিল দেওয়ান মানে যিনি ট্যাক্স কালেক্টর। তো মুঘল রাজদরবারের মধ্যে এই পদগুলো যাতে করে এই অভিজাতরা পায়, তারাও চেষ্টা করছেন, এবং তারা সবসময় চেষ্টা করছেন যে ওই পদগুলো যাতে যদি আমাদের হাতে আসে তাহলে খুব ভালো হয়, মানে এরকমভাবে একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। আচ্ছা, এটা তাহলে সমস্যা আরেকটা বাড়লো। আরেকটা জিনিস চেষ্টা হচ্ছিল, সেটা হচ্ছে যে দিনের দিন औरंगजेबের মৃত্যুর পর ये সিচুয়েশন খারাপ হতা গয়া। তোমাদের একটা নক্কারজনক বলি, সেটা পলিটিক্স তৈরি হয়েছিল সেই সময়ে, বেশ একটা মুসলিম গ্रुप তৈরি হয়েছিল। एक ग्रुप बना गया था मुगल राज दरबार में। वो लोग क्या कर रहे थे पता है, जो হিন্দু জায়গিরদার ছিলেন, হিন্দু মনসবদার যারা ছিলেন, এরা একটা চেষ্টা চালাচ্ছিলেন যাতে করে হিন্দুদের মারাঠাদের কাছ থেকে বা রাজপুত হিন্দুরা ছিলেন ওদের কাছ থেকে নিয়ে যাতে বেশি বেশি করে মুসলিমদের এইভাবে জায়গির দেওয়া যায়। এতে কি হয়েছে বলো তো, মানে এর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে করে বেশি বেশি করে তাদের দলেতে যে গ্রুপগুলো তৈরি হচ্ছিল তাদের হাতে রাখা যায়। এখন औरंगजेবের মৃত্যুর পর পরিস্থিতি খারাপ যখন হয়ে গেল, তখন যেহেতু আর যোগ্য সম্রাট বা বাদশাহ মুঘল সিংহাসনে কেউই বসলেন না, এবং যার কারণে এটা একটা ডেইলি রুটিন হয়ে গিয়েছিল যে যারা ওয়াজির হতেন, প্রাইম মিনিস্টার, এবং যারা মীর বক্সি হতেন, সব সময় লড়াই চলছিল। এটা অভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল এদের মধ্যে। বিশেষ করে মুঘল বাদশাহ औरंगजेবের মৃত্যুর পর আর যারা প্রাইম মিনিস্টার হতেন, এমনকি বাদশাহ প্রাইম মিনিস্টারকে এই পরিস্থিতিতে না বিশ্বাস করতে চাইছিলেন না যে তারা ষড়যন্ত্র করছেন পিছনে। এবং অনেক সময় বাদশাহ আবার কী করতেন, এই গোষ্ঠীগুলোর উপরে নির্ভর করতেন যে আচ্ছা ওই প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না,
অনিশ্চয়তার একটা পলিটিক্স। এই জন্য এটা একটা বড় ইম্পর্টেন্ট ফেজ মুঘল হিস্ট্রিতে, যে এটা একটা এমন ফেজ যেখানে মানে নিশ্চয়তা নেই। सम्राट नीचे बसे आছেন, बादशाह नीचे बसे आছেন, उनको ही मतलब पता ही नहीं चल रहा कि कब तक वो राज करेंगे। इस हालत ऐसा हालत बन गया था मुगल पॉलिटिक्स में। अच्छा, मुगल बादशाह মানে মুঘল বাদশাহীর পর অর্থাৎ ঔরঙ্গজেবের পর আমরা জানি যে তার ছেলেদের, তার 3 ছেলে মুয়াজ্জম, আজম এবং কামবক্স, 3 ছেলে মোটামুটিভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছিল কে সিংহাসনে বসবেন। এবং এই সময়ে ইরানি গোষ্ঠীর যে লিডার ছিলেন তোমার ছিল আসাদ খান আর জুলফিকার খান, তোমাদের নাম মনে আছে। তো তারা কি করলেন, এই 3 ভাইয়ের মধ্যে কাকে বাজলেন বলো তো? সেটা হচ্ছে যে বড় ছেলে মুয়াজ্জমকে বাজলেন যে তুমি বাদশাহ হবে। ভাবো, এর আগে কি হয়েছিল, মুঘল বাদশারা নিজে ঠিক করে যেতেন এ বাদশাহ হবে। এখন কি হলো, औरंगजेब মারা যাওয়ার পর ये तीनों भाइयों में मारपीट हो रहा है। 3 ভাইয়ের মারপিটেতে অভিজাতরা ঠিক করে দিচ্ছেন কে বাদশাহ হবে। হলেন কে? জাস্ট বড় ছেলে মুয়াজ্জম। এই মুয়াজ্জম শেষ পর্যন্ত বাহাদুর শাহ নাম নিয়ে সিংহাসনে বসলেন। এবং মুয়াজ্জমের সময়কালেতে তার যে তার প্রধানমন্ত্রী কে ছিলেন মুনিম খাঁ। তো বাহাদুর শাহ মানে মুয়াজ্জমের যে টাইটেল নেওয়া হলো বাহাদুর শাহ, তিনি সিংহাসনে বসলেন। এবং বাহাদুর শাহ সবসময় তার যে প্রধানমন্ত্রী সেই সময়কালের মুনিম খাঁর ওপর বেশি বিশ্বাস করতেন। কিন্তু এখানে যে ইরানি গোষ্ঠীর লিডার ছিলেন, অত্যন্ত প্রভাবশালী লিডার, তার নাম হচ্ছেন জুলফিকার, এই মীর বক্সি পদে তাকে বসালেন। মীর বক্সি মানে কি বললাম কিছুক্ষণ আগে, সেনাবাহিনীর হেড। প্রথমে বাদশাহ, তারপরে ওয়াজির, তারপরে মীর বক্সি। তাহলে মীর বক্সি 3rd পোস্ট। তো এই জুলফিকারের সঙ্গে এই মুনিম খাঁয়ের একটা সবসময় দ্বন্দ্ব লেগে থাকত, এবং যার কারণে মীর বক্সি এক ধরনের যুক্তি দিতেন মারাঠাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে বা রাজপুতদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যাবে। তারা मुनीम खां एक बार युक्ति देते हैं। ये इसके चक्कर में क्या हुआ ना, बहादुर शाह को समझ में नहीं आ रहा था, ये मतलब स्टेबल अनस्टेबल जो पॉलिटिक्स बोला जाता है ये शुरू हो गया। এখন ইরানি গোষ্ঠীর নেতা জুলফিকার খান বাহাদুর শাহের বড় ছেলে আজিমুসানকে হটানোর জন্য, অর্থাৎ বাহাদুর শাহ যখন মারা গেছেন, বাহাদুর শাহের পর তার বড় ছেলে সিংহাসনে বসছেন আজিমুসান। তো আজিমুসানকে সরানোর জন্য তার যে অন্যান্য 3 ভাই, তাদের বইতে তোমাদের ডকুমেন্টসে তার নাম আছে দেখবে, আমি জাস্ট তোমাদের গল্প করে বলছি। জাহানদার শাহ, রফিউসান এবং জাহান শান, তো 3 জনকে নিয়ে পলিটিক্স শুরু করে দিয়েছেন যে আজিমুসানকে কিভাবে সরানো যায় কে, এবং এই গ্রুপের কে নেতৃত্ব দিচ্ছেন জুলফিকার খান। জুলফিকার খান অলরেডি পরিকল্পনা শুরু করে ফেলেছেন, এবং জুলফিকার খান শেষ পর্যন্ত কাকে নিলেন, জাহানদার শাহ। এই জাহানদার শাহকে বাদশাহ করলেন, এবং জুলফিকার খান হয়ে গেলেন মুঘল যুগের অল ইন অল। ভাবো, বাদশাহ কিন্তু হেড না। সমস্যাটা বাড়লো কোথা থেকে জানো, গল্পটা আর একটু এগিয়ে নিয়ে যায়। সেটা হচ্ছে তাহলে আমাদের মুঘল বাদশাহ হয়ে পড়েছেন জাহানদার শাহ। এখন এই জাহানদার শাহর নিজস্ব কোনো ব্যক্তিত্ব ছিল না, इसका अपना कैलिबर कुछ नहीं था। पूरा वजीर बन गया कौन, जुल्फिकार खान, मतलब प्राइम मिनिस्टर। অদ্ভুতভাবে জাহানদার শাহ যখন বসলেন তখন জুলফিকার খান একটা অর্ডার বার করছেন। সেই অর্ডারে তিনি বলছেন যে মুঘল বাদশাহ কেবলমাত্র সিংহাসনে বসার জন্য এসেছেন, শাসন করার জন্য না, তিনি অন্য কোনো ক্ষমতা ভোগ করতে পারবেন না। বাট জাহানদার শাহ, আরে রাজা তো রাজা হতা হ্যায়, বাস उसको লাগা, মানে হচ্ছে ওর তো আত্মসম্মানে তো লাগবেই। এবং যার কারণে তিনি ব্যাপারটা ভালোভাবে নিচ্ছেন না। তিনি একটা অন্য গোষ্ঠীর রাজদরবারি একজন অভিজাত ছিলেন, কোক তালাস খান, এবং তার একজন উপপত্নী ছিলেন, মানে এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্স ছিল ভদ্রলোকের, জাহানদার সাহেব। সে মেয়েটার নাম পাওয়া যায়, এর নাম হচ্ছে লাল কুনওয়ার। এবং এই লাল কুনওয়ারের সঙ্গে তিনি অলরেডি কানেকশন করতে শুরু করেছেন যে ওখানে জুলফিকার খান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার একটা জিনিস তোমাদেরকে একটা কষ্ট নিশ্চয়ই বুঝতে পারছো যে বাদশাহ পর্যন্ত ভয়ে ভীত অবস্থায় রয়েছেন, যে জুলফিকার খান তাকে এরকম কোচ অপমান করতে শুরু করে দিয়েছেন। আপনার তো প্রেস্টিজ হতা হয় না।
इसके चक्कर में ये जहांगीर शाह ये इनके साथ इन दोनों मिलके अर्थात कोकतालास खान एवं लाल कुनवार के साथ मिलके कोशिश करा जुल्फिकार से हटाने जुल्फिकार को हटाने की और उसमें ना যায়। তো যার ফলে এই সময় জুলফিকার খান কি করছেন, জুলফিকার খানও ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিলেন যে জাহাঙ্গীর শাহ এরকম একটা চেষ্টা চালাচ্ছেন। উনি তার জন্য হিন্দু দরদি বেশ কিছু নীতি অবলম্বন করছেন। মারাঠাদের প্রতি একটু নমনীয় মনোভাব নিচ্ছেন, রাজপুতদের প্রতি একটু নমনীয় মনোভাব নিচ্ছেন এবং এভাবে দেখা যাচ্ছে কি বলতো মুঘল বাদশাহীর যে ক্ষমতা সেটা কিন্তু একজন ওয়াজির বেশি ক্ষমতা ভোগ করতে শুরু করে দিয়েছেন এবং এই বেশি ভোগ করার কারণে অন্যান্য যারা অভিজাতরা ছিলেন তারা মুঘল বাদশাহীতে কিন্তু টেনশনে পড়ে গেছেন এবং এই টেনশনে পড়ে যাওয়ার কারণেই তারাও জুলফিকার খানের বিরুদ্ধে একজোট হচ্ছেন এবং শেষ পর্যন্ত জুলফিকার খান অর্থাৎ সেই সময় যা গোষ্ঠী 3 নম্বর গোষ্ঠীর নাম আসছে এই সময়তেই প্রথমবার, তোমাদের প্রথমেই বললাম সৈয়দ ভ্রাতৃদ্বয়, তারা এগিয়ে আসছেন। তো তারা এগিয়ে এসে যে কাজটা করছেন, জাহাঙ্গীর শাহের পর জাহাঙ্গীর শাহের যে দাদা ছিল অর্থাৎ আজিমুসান, যিনি প্রথমে বসেছিলেন জুলফিকার খান যাকে হাটিয়ে জাহাঙ্গীর শাহকে বাদশা করেছিলেন, তার ছেলে ফারুক সিয়ারকে সিংহাসনে বসাচ্ছে এবং সৈয়দ ভ্রাতৃদ্বয়ের উত্থান ঘটছে মুঘল পলিটিক্সে। আর জুলফিকার খানের কি হলো, জুলফিকার খানকে প্রাণদণ্ড দেওয়া হলো এবং মারা গেলেন এবং একই সঙ্গে সঙ্গে আমাদের মুঘল পলিটিক্সে ইরানি গোষ্ঠী শেষ হয়ে গেল, অর্থাৎ ইরানি গোষ্ঠী আর রইল না। এদিকে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের মধ্যে একজন ভাই হুসেন আলী হয়ে গেলেন ওয়াজির, প্রাইম মিনিস্টার। তাহলে বাদশা কে হলেন? ফারুক সিয়ার। প্রধানমন্ত্রী কে হলেন? সৈয়দ ভ্রাতৃদ্বয়ের মধ্যে এক ভাই, বড় ভাই হুসেন আলী এবং मीर बख्शी मोहम्मद शाह। तो हिंदुस्तानी गोष्ठी चंगा हो गया, हिंदुस्तान का जो ग्रुप था, हिंदुस्तानी जो ग्रुप था वो उभर के आ गए। यहाँ पर भी एक गड़बड़ शुरू हो गया। সৈয়দ ভ্রাতৃদ্বয়েরাও নোটিশ জারি করছেন বাদশাহ কেবলমাত্র সিংহাসনে বসার জন্য, ক্ষমতা দখল করার জন্য নয়। এখানেও ফারুক সিয়ারের একই সমস্যা। ফারুক সিয়ার টেনশনে পড়ছেন এবং ফারুক সিয়ার নিজে মীর জুমলা খান ই দৌরান ওই সময়ের যারা সৈয়দ ভ্রাতৃদ্বয়ের বিরোধী গোষ্ঠী ছিলেন তার সঙ্গে কানেকশন করছেন। দেখুন এরকম পরিস্থিতি হচ্ছে, আপনারা ওদের সঙ্গে কানেকশন চালানোর চেষ্টা করছেন এবং যার জন্য সৈয়দ ভ্রাতৃদ্বয় বুঝতে পারছেন যে মুঘল দরবারেতে তাদেরকে নিয়ে একটা আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। ফারুক সিয়ার চাইছেন না এবং যার জন্য ফারুক যেহেতু সৈয়দ ভ্রাতৃদ্বয়ের পাওয়ারফুল পোস্টে চলে গিয়েছেন এবং বাদশাহ তাদের সেকেন্ডারি পোস্ট বানিয়ে ফেলেছেন বাদশাহকে, যার জন্য তারা কি করছেন বলতো, অনেক ক্ষেত্রে কর ছাড় দিচ্ছেন। সৈয়দ भ्रातृद्वय কি করছেন, जिजिया टैक्स को छोड़ रहे हैं। राजपूत राजाओं के प्रति जो मुगल बादशाह का जो पॉलिसी था वो भी थोड़ा ढील दे रहे हैं। মারাঠা সেই সময়ের যিনি প্রধান মারাঠা যিনি আমাদের যিনি মারাঠা ছত্রপতি ছিলেন তিনি হচ্ছেন শাহুজি। তো শাহুর প্রতি তিনি তারা একটা স্পেশাল প্যাক্ট সন্ধি স্থাপন করছেন, অর্থাৎ রাজাকে না জানিয়ে, বাদশাকে না জানিয়ে। এবং এর বিরুদ্ধে কি হচ্ছে, একটা অভিযোগ তোলা উঠছে মুঘল রাজদরবারের ভেতর থেকেই যে এরা হচ্ছেন সুন্নি গোষ্ঠী, এরা তো শিয়া। তারপরে সুন্নি গোষ্ঠীর যারা দল ছিল তারা একটা অভিযোগ তুলছেন যে এরা হিন্দুদের প্রতি দলবাজি করছেন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের লোকেরা, সৈয়দ ভ্রাতৃদ্বয়। এবং যার জন্য একটা মুঘল রাজ দরবারেতেই শিয়া সুন্নি ব্যাপার একটা আরেকটা গোষ্ঠীর মানে বাকি যে গোষ্ঠীগুলো ছিল সৈয়দ ভ্রাতৃদ্বয়ের বিরোধিতা করছেন এবং বিরোধী হয়ে পড়ছেন। এবং যার জন্য অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সতীশচন্দ্র এই কথাটা মন্তব্য করছেন যে সৈয়দ ভ্রাতৃদ্বয়রা একটা নাকি সহনশীল নীতি নিয়ে চলার চেষ্টা করেছিলেন, কিন্তু রক্ষণশীল যারা গোষ্ঠী ছিলেন তারা কিন্তু বিরোধিতা করছেন। অর্থাৎ সৈয়দ ভ্রাতৃদ্বয়রা নাকি মুঘল অ্যাডমিনিস্ট্রেশন একটা ভীষণ ভালো রূপ দান দেওয়ার চেষ্টা করেছিলেন, অর্থাৎ রূপ দান করার চেষ্টা করেছিলেন। কিন্তু সতীশচন্দ্র তার মেডিভেল হিস্ট্রি যে বই আছে সেখানে স্পষ্ট বলছেন তারা চেষ্টা করলেও কিন্তু মুঘল দরবারে পলিটিক্সটা
এত এত নোংরা জায়গায় চলে গিয়েছিল যে তাদেরকে স্টেবল হতে দেওয়া হয়নি, এবং যার জন্য তাদেরকে ভূমি ফোর বলা হচ্ছে, অর্থাৎ ये लोग लुटेरे टाइप का ऐसे सैयद भ्रातृद्वय मतलब जो सैयद ब्रदर्स थे इन लोगों को बोला जा रहा है। যার ফলে সৈয়দ ভ্রাতৃদ্বয় ফারুক সিয়ারকে সরিয়ে দিচ্ছেন, যেহেতু পাওয়ারফুল পোস্ট, এবং ওই বংশে তৈমুর বংশের অর্থাৎ বাবরের বংশের একজনকে সিংহাসনে বসাচ্ছেন। তোমাদের বইতে ডকুমেন্টসে দুইজনের নাম আমি তোমাদের বলছি, দুইজন শাহজাদা অর্থাৎ মানে ফারুক সিয়ারেরই বংশধরদের মধ্যে রফি দারাজাত এবং রফি উদ্দৌলা, এরা অল্প বয়সে মারা যাচ্ছেন, যার ফলে মুঘল রাজ দরবারেতে স্থায়ী স্ট্যাবিলিটি এলো না। কিছুদিন আগে দুইজন ভাই রোগ হয়ে গিয়েছিল, এরা মারা গিয়েছিলেন। এই জন্য এবং এদের মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ শাহ বলে একজন মুঘল রাজ দরবারেরই মানে ফারুক সিয়ারেরই বংশধর, তিনি মোহাম্মদ শাহ সিংহাসনে বসছেন। মোহাম্মদ শাহকে সিংহাসনে বসছেন নয়, বসাচ্ছেন সৈয়দ ভ্রাতৃদ্বয়। বসালেও তিনি বেশ কিছুভাবে স্বাধীন থাকার চেষ্টা করছেন মোহাম্মদ শাহ, এবং নিজের মতো করে সাম্রাজ্য চালানোর চেষ্টা করছেন। কিন্তু সৈয়দ গোষ্ঠীর এই যে অটোক্রেটিক পাওয়ার ভোগ করার যে সিস্টেমটা গোটা মুঘল রাজ দরবারে যেভাবে ছেয়ে গিয়েছিল, সেইখানে থেকেই একজন আরেকটি গোষ্ঠী আমাদের এই সময়েতে কানাঘুষো হচ্ছে, যে উঠে আসছে এক ব্যক্তির নাম। সেই ব্যক্তি যারা পছন্দ করছেন না সৈয়দ ভ্রাতৃদ্বয়ের এত বারবারন্ত, সেই লোকটার নামই হচ্ছে নিজামুল মুলক, যার কথা আমি তোমাদের প্রথমেই বলে রেখেছি, সেই নিজামুল মুলক। ইনি এরপরে চেষ্টা করছেন কি বলতো, যে তিনি চাইছেন না যে তিনি, আচ্ছা তোমাদের একটু বলে দিই, এই মোহাম্মদ স্যার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নিজামুল মুলক, এবং তাকে মানে আমরা যে বর্তমান যে হায়দ্রাবাদ, সে হায়দ্রাবাদ অঞ্চলে সুবেদার করা হয়েছিল, ফারুক সিয়ারি করেছিলেন, এবং সেখান থেকে তিনি মানে যে চেষ্টা করছেন যে মুঘল রাজ দরবারে যে পলিটিক্স হচ্ছে তাতে করে মোহাম্মদ শাহের ক্ষতি হওয়ার সম্ভাবনা জেগেছে, এবং সৈয়দ ভ্রাতৃদ্বয় মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে এই দুই গোষ্ঠীর মধ্যে বলে দিই, এই নিজামুল মুলক তো তুরানি গোষ্ঠীর নেতা ছিলেন। তাহলে সৈয়দ ব্রাদার্স कौन सा गोष्ठी का था? हिंदुस्तानी, इरा আমাদের হিন্দুস্তানি গোষ্ঠী। আচ্ছা, নিজামুল মুলক কোন গোষ্ঠীর? তুরানি গোষ্ঠী। তার মানে তুরানি গোষ্ঠীর অভ্যুত্থান ঘটছে মুঘল পলিটিক্সে, এবং তুরানি গোষ্ঠীর অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে কি হলো বলতো, নিজাম অর্থাৎ নিজামুল মুলক, মানে আমি যার কথা বলছি, সে একটা প্রচার চালাচ্ছে সৈয়দ ভ্রাতৃদ্বয়দের বদনাম করার জন্য। কি বদনাম? যে দেখুন, এরা আমাদের ইরানি গোষ্ঠীকেও খতম করে দিতে চায়, আমাদের তুরানি গোষ্ঠীকেও খতম করে দিতে চায়, এবং এমনকি আমাদের যারা অন্যান্য বাদশাহ রয়েছেন তাদেরকেও, অভিজাত রয়েছেন তাদেরকেও খতম করে দিতে চায়। কেবলমাত্র এরা ইরানি মানে হিন্দুস্তানিদেরই ভালোবাসেন, অর্থাৎ একটা ষড়যন্ত্র চালাচ্ছেন, এবং ষড়যন্ত্র করে মেরে দিতে চাইছেন। এবং এই নিজামুল মুলক তিনি এই পরিস্থিতিটা ক্রিয়েট করতে সফল হয়ে যাচ্ছেন, এবং সফল হয়ে যাওয়ার কারণেই এদিকে মোহাম্মদ শাহ কিছুটা হাতে বল পাচ্ছেন, যাকে বলে যে তিনি স্বাধীনভাবে কিছুদিনে বাদশাহী করার চেষ্টা। কারণ অলরেডি মুঘল অন্যান্য অভিজাত গোষ্ঠীর মধ্যে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের আস্তে আস্তে প্রেস্টিজ কিন্তু নষ্ট হচ্ছে, এবং ক্ষমতা কম ছিল, যার জন্য নিজাম হায়দ্রাবাদ থেকে বিপুল সেনা নিয়ে এসে তিনি দিল্লির দিকে আসছেন এবং আক্রমণ করছেন। কাদেরকে বলতো? সৈয়দ ভ্রাতৃদ্বয় থেকে হাঁটানোর জন্য। এবং সেই আক্রমণে সৈয়দ ভাইয়ের যে বড় ভাই হুসেন আলী মারা যাচ্ছেন, এবং মোহাম্মদ শাহ ষড়যন্ত্রে আরেকজন মারা যাচ্ছেন, তার অন্য ভাই मोहम्मद शाह। अर्थात सैयद भातृद्वय मारा गए, दोनों का मौत हो गया, एक निज़ाम के आक्रमण के कारण और दूसरा मोहम्मद शाह, उन्होंने षड्यंत्र करके दूसरा भाई मोहम्मद शाह को हटा दिया। इसके चलते क्या पूरा मुगल जो इंटरनल पॉलिटिक्स था, राज दरबारी जो पॉलिटिक्स, वो पूरी तरह से क्लियर हो गया। मतलब अभी
विस्तार मिल गया और मतलब हिंदुस्तानी जो ग्रुप था वो खत्म हो गया। और फिर क्या तुरानी को उसके बाद क्या मोहम्मद शाही बादशाह बना रहा और মোহাম্মদ শাহী বাদশাহ রইলেন। আর ওইখানেতে জুলফিকার খানেরই আর একটা জুলফিকার খান চিনকুলিজ খানের আর একটা ভাইয়ের কথা বলেছিলাম, আমিন খাঁ। সে আমিন খাঁ কিছুদিনে প্রাইম মিনিস্টার হলেন এবং কিছুদিন থাকার পর মোহাম্মদ শাহ বরাবরই স্বাধীনভাবে চালাচ্ছেন এবং নিজামুল মুলকে তিনি পরে আমিন খাঁর মারা যাওয়ার পর নিজামুল মুলকে প্রধানমন্ত্রী করলেন মোহাম্মদ শাহ, অর্থাৎ হায়দ্রাবাদ থেকে নিয়ে এসে, তাকে সুবেদার থেকে নিয়ে এসে। এবং ঠিক চলছিল, চলতে চলতে কি হলো না, নিজামুল মুলক মুঘল বাদশাহকে প্রেজেন্ট সেই সময়কালের রেভিনিউ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কিছু প্রপোজাল দিয়েছিলেন এবং সেই প্রপোজালে প্ল্যান দিয়েছিলেন এবং সেটাতে মোহাম্মদ শাহ রাজি হয়নি এবং যার কারণে কি হয়েছিল, তিনি স্বেচ্ছায় চিনকুলিজ খাঁ বা নিজামুল মুলক তিনি স্বেচ্ছায় হায়দ্রাবাদ চলে গেলেন, সুবেদারি পোস্টে আবার ফেরত চলে গেলেন। এবং আমরা সবাই জানি 1724 সাল হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য তিনি প্রতিষ্ঠা করছেন। নিজামুল মুলক তিনি হচ্ছেন প্রথম নিজাম হায়দ্রাবাদ। এই সমস্ত গল্পগুলো বলার পিছনে আমরা কি কনক্লুশন আনতে পারি এবং কনক্লুশন উপসংহার কি বলতে পারি, অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম, মুঘল বাদশাহীতে যে ইন্টারনাল যে পলিটিক্স, সে অভিজাতদের যে পলিটিক্স, সেটার একটা অবসান ঘটলো। কারণ তারপরে পরেই আমরা দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে কারা আগমন করেছেন, ইন্টারনাল পলিটিক্স, আমাদের যে ছোট ছোট রাজবংশগুলোর উত্থান ঘটে গেছে, অর্থাৎ এদিকে মারাঠারা থেকে গিয়েছেন এবং মারাঠাদের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ছোট ছোট রাজপুতরা, এরা সব সাউথ ইন্ডিয়ানসরা উঠে গিয়েছেন, যার জন্য মুঘলদের অস্তিত্ব আস্তে আস্তে নষ্ট হচ্ছে এবং সব থেকে বড় কথা ইউরোপিয়ানসরা আমাদের দেশে আসতে শুরু করে দিয়েছেন। তার ফলে মুঘলদের যে আভিজাত্য সেটা আস্তে আস্তে নষ্ট হতে শুরু হয়ে গিয়েছে। এই পলিটিক্সের ফলে কি ফলাফল দাঁড়ালো, এই পলিটিক্সের ফলে কি অস্তিত্ব দাঁড়ালো এবং এই দলগুলি, তোমাদের বলে দিই, এই দলগুলি কেন গড়ে উঠেছে জানো, এগুলো রিলিজিয়াস বেস ছিল না, এগুলো সব পাওয়ার। এরা প্রত্যেকেই সতীশচন্দ্র তার মেডিভেল হিস্ট্রি গ্রন্থে বারবার বলেছেন এবং তার মুঘল রাজ দরবারের রাজনীতি নিয়ে তার বিখ্যাত বই আছে, এই বইটার নামই এরকম, কোর্ট অ্যান্ড পলিটিক্স মুঘল কোর্ট, এই মুঘল রাজ দরবারের রাজনীতি, এইরকম বইটার নাম সতীশচন্দ্রের। তো এখানেতে তিনি বারবার বলছেন যে এই গোষ্ঠীগত পারিবারিক সম্পর্ক এবং আনুগত্যের উপরই মুঘল রাজ অভিজাতদের দলাদলিটা গড়ে উঠেছিল। অর্থাৎ फैमिली मैटर पे ये लोग मारपीट करने, मारपीट मतलब पावर जो लोग ले रहे थे। আচ্ছা, এমনটা নয় যে ইরানিদেরকে সমর্থন করছিল, তুরানিরা সমর্থন করছিল, হিন্দুস্তানিরা সমর্থন করছিল, এমনটা কিন্তু নয়। যখন যে পাওয়ারে যে গোষ্ঠী আসছিল, সাধারণ জনগণ তাদেরকে সমর্থন করছিল। অ্যাকচুয়ালি বর্তমান পলিটিক্সেও দেখেছো যে আমাদের কিছু পলিটিক্যাল নেতা রয়েছেন, যেমন গভর্নমেন্ট যার হয় তার দলে চলে যায়, তো সেরকমভাবে তো যদিও নিজামুল মুলক কিছুটা যে যে মোহাম্মদ শাহের সময়কালে যেটা খেলাটা খেলেছিলেন সেটা হচ্ছে ধর্ম নিয়ে খেলা খেলেছিলেন। বললাম কিছুক্ষণ আগে যে ইরানি তুরানি এবং এরা মুসলিমদের খতম করতে চাইছেন, বা হিন্দুদের সাথে দেখো এরা যোগাযোগ করছে, বিশেষ করে হিন্দুস্তানিরা, এটাই তো জিগি তুলেছিলেন নিজামুল মুলক। তো তাকে বাদ দিয়ে, তিনি শুধু একটু ধর্মীয় কার্ড খেলেছিলেন, তাকে বাদ দিয়ে কিন্তু বেশিরভাগরাই কিন্তু এরা নিজের সম্পূর্ণরূপে, সতীশচন্দ্রের বইয়ে স্পষ্ট ক্লিয়ার করে বলেছেন যে এরা সম্পূর্ণরূপে তাদের পারিবারিক মূল ভিত্তি ছিল কি, এদের পারিবারিক এবং ব্যক্তিগত বন্ধুত্ব আর সম্পূর্ণরূপে ব্যক্তিগত স্বার্থ, আর কিচ্ছু না। এতে লাস্ট ফলটা কি হয়েছিল বলতো, মুঘল যুগ, যে মুঘল বাদশাহ বাবরের হাত ধরে 1526 সালে সূচনা, আমরা আনুমানিক যদি বলি আনুষ্ঠানিক 1707 সালে অরঙ্গজেবের মৃত্যু এবং তার ফলে মোহাম্মদ শাহ পর্যন্ত, এবং 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশে আসার আগে পর্যন্ত, এবং তারপরে আমাদের বক্সার যুদ্ধ হয়েছে, পলাশি বক্সারই তো সব থেকে বড়, সমস্ত সিস্টেমটা চলে গেল আমাদের হাত থেকে। তো এই যে সিস্টেমটা, এরা কিন্তু মুঘল রাজদরবারের যদি পাওয়ার, যদিও রাজারা অনেকটা দায়ী ছিলেন, বাদশারা, কিন্তু এরা অনেকটা দায়ী ছিলেন। মুঘল बादशाह ভেতরটাকে কিন্তু ये खोखला बना देते हैं ना, हिंदी में बोलते हैं ना, जो अपना अंदर कोई खोखला बना दिया।
মুঘল রাজদরবারে বা মুঘল রাজদরবারে পলিটিক্স মুঘল সাম্রাজ্যের পতনে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমি জানি না তোমাদের কতটা হেল্প করতে পারলাম। তোমাদের একটা পিডিএফ যদি মনে হয় তোমাদের একটা পাঠিয়ে দিতে পারি আমি, ইংলিশ, বাংলা। তো তোমরা তোমাদের বই পড়বে। তোমাদের তো তেসলিম চৌধুরীর বই আছে, প্রভাতাংশু মাইতির বই আছে, আর আমাদের সতীশচন্দ্রের বইটা যদি পেয়ে যাও ওটাও পেতে পারো। তো ইংলিশ বই আছে, মানে সতীশচন্দ্রের বই আছে, তারপরে আরও অন্যান্য বইও আছে, তোমরা ওগুলোও পড়তে পারো। তো আশা করি তোমাদের জন্য একটা বার্তা বলি, তোমাদের এই সেমিস্টারটা নেক্সট সেমিস্টারে এক্সাম হবে। তো তো তোমরা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছিলে সেরকমভাবেই নাও, এবং কোনো অবস্থায় ঢিল ছাড়বে না। পুরো এই ছুটিতে পুরো রেডি করে রেখে দাও, এমনকি টার্ম পেপারগুলো রেডি করে নাও। পরে কলেজ খোলার সঙ্গে সঙ্গে জমা করে দিও, এবং নেক্সট জুন মাসে তোমাদের যদি ক্লাস শুরু হয় নেক্সট সেমিস্টারের জন্য হবে। তো ওকে, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। সবাই ভালো থেকো।